মাঝরাত হয়ে গেছে। আবরার আর রায় কিছুক্ষণ আগে বাসায় এসেছে। আবরার ফ্রেশ হয়ে রুমে আসতেই রায় ওয়াশরুমে চলে গেল। আবরার ৩০ মিনিট ধরে রুমে বসে আছে একা। রায় ফ্রেশ হয়ে বের হলেই দুজনে একসাথে খাবে। একা একা খেতেও ভালো লাগে না। আবরার ফোনে গেমস খেলছিল সময় কাটাতে। এর মধ্যে রায় বের হলো ওয়াশরুম থেকে। রায় বের হয়েই বলল, আরে আপনি কি এখনো খাননি? না খেয়ে বসে আছেন এখনো? তুমি তো দেরি করছিলে। তো আমি কি করব? একা একা খেতে ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে। ২ দিন পর তো এমনিতেও এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন তো আর থাকবো না, তাই অভ্যাস করে নিন। আবরার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। মুখটা মলিন আকার ধারণ করলো আবরার। সে মাথা নিচু করে নিল। রায় আবরার মলিন মুখ দেখে হাসলো। তারপর বলল, আবরার, আমার শরীরটা না একদম ভালো লাগছে না। আপনি খেয়ে নিন, মাথাটা বড্ড ব্যথা করছে। আবরার ব্যস্ত কণ্ঠে বলল, মাথা কি বেশি ব্যথা করছে তোমার? না না, একটু একটু ব্যথা করছে, আপনি খেয়ে নিন। ওকে, খাবারগুলো তাহলে নিয়ে যেতে বলো, আমিও খাবো না। আপনি কেন খাবেন না? আপনি এখন অনেক অসুস্থ আবরার। তুমি তাহলে কেন খাবে না? তুমি তো এটাই চাও যেন আমি না খাই, এর জন্যই তো খাবে না। রায় আর কোনো কথা না বলে খাবার বাড়তে লাগলো। রায়কে খাবার সাজাতে দেখে আবরার বেশ ভালোই লাগলো। দুইজন একসাথে খেতে বসে গেল। রায় নিজেও খাচ্ছে আর আবরারকেও খাবার দিচ্ছে। আবরার খাচ্ছে আর রায়ের দিকে বারবার তাকাচ্ছে। রায় খেতে খেতে হঠাৎ থেমে গেল। রায়ের মনে হচ্ছে খাবার গলায় আটকে গেছে। মাথার মধ্যে ভন ভন শব্দ হচ্ছে। নাক আর কানে প্রচন্ড ব্যথা অনুভব করল রায়। চোখ দুটো খুব জ্বলছে। রায় আবরার দিকে তাকিয়ে দেখলো সে খাচ্ছে। আমার এত কষ্ট কেন হচ্ছে? এখানে আর এক মুহূর্ত থাকলে ধরা পড়ে যাব। আবরারকে কিছু জানতে দেওয়া যাবে না। রায় মনে মনে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। আবরার রায়কে কিছু বলার আগেই রায় ওয়াশরুমে ঢুকে গেল। রায় বেসিনের কাছে যেতেই রক্ত বমি করে দিল। রায়ের মুখ থেকে গাঢ় লাল রক্ত বেরিয়ে আসছে গলগল করে। সাথে সাথেই রায়ের নিজের নাক আর কানে তীব্র ব্যথা অনুভব করল। রায় সহ্য করতে না পেরে নিজের কান ২ হাতে চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই রায় নিজের হাতে ভেজা ভেজা অনুভব করল। রায় নিজের হাত সামনে নিয়ে আসতেই চমকে উঠল, কারণ রায়ের হাতে রক্ত। রায় আঙুল কানে দিতেই আবারও ভেজা রক্তের আভাস পেল। রায় দেখতে পেল ওর নাক থেকেও রক্ত আসতে শুরু করেছে। রায়ের মুখ রক্তবর্ণ ধারণ করেছে। হঠাৎ দরজায় আঘাতের আওয়াজ পেল রায়। রায়ের বুঝতে বাকি রইল না যে আবরার ধাক্কা দিচ্ছে। অপর পাশ থেকে আবরার বলতে লাগলো, কি হয়েছে রায়? ওভাবে ওয়াশরুমে কেন গেলে? তোমার কি কিছু হয়েছে? রায় নিজের কণ্ঠ স্বাভাবিক করেই বলল, আমি ঠিক আছি, আপনি যান প্লিজ। রায় নিজের মুখ মুছে নিল, কান আর নাকের রক্ত মুছে নিল। মাথাটা বড্ড ব্যথা করছে, চোখ লাল হয়ে গেছে। জোরে জোরে সে শ্বাস নিতে লাগলো। রায় চোখে মুখে পানির ঝাপটা দিল। আয়নায় নিজের চেহারা দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিল। রায়ের মনে পড়ে গেল ৩.৫ মাস আগে ডাক্তারের কথা। ডাক্তার বলেছিল রায়ের ব্রেন টিউমার হয়েছে। রায়ের মাথায় এই টিউমার বিকট আকার ধারণ করেছে। টিউমার ছড়িয়ে পড়েছে শিকড়ের ন্যায়। রায়ের জন্য অন্য কোনো আর চিকিৎসা নেই। নাক, চোখ, গলা, কানেও বিস্তার করছে টিউমার। খুব তাড়াতাড়ি ভয়াবহ আকার ধারণের পথে। নাক, কান, চোখে ছড়িয়ে পড়তেই রক্তপাত ঘটবে যে কোনো সময়। আস্তে আস্তে ক্ষুধা মন্দা দেখা দেবে। চোখের নিচে কালো হয়ে যাবে। জ্বর হবে হঠাৎ হঠাৎ। চোখে ঘুম আসবে না, প্রচন্ড মাথা ব্যথা অনুভব করবে। আর এই লক্ষণগুলোই আস্তে আস্তে প্রকট আকার ধারণ করবে। তারপর যে কোনো একদিন জীবন আলো নিভে যাবে। রায়ের চোখ থেকে ২ ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রায় নিজেকে স্বাভাবিক করল। চোখের পানি মুছে নিল। মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলল। জীবনের শেষ সময়গুলো সুন্দরভাবে কাটবে রায়। আবরারকে কিছু বুঝতে দেওয়া যাবে না। রায় সবকিছু পরিষ্কার করে বেরিয়ে এলো। রায় বেরিয়ে আসতে আবরার দৌড়ে রায়ের কাছে এসে বলল, কি হয়েছিল? ওইভাবে কেন দৌড়ে গেলে? আমার কত চিন্তা হচ্ছিল জানো? রায়ের মানুষটাকে সব বলতে ইচ্ছা করছে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করছে, আবরার, আমি ভালো নেই। আমি আপনার সাথে ১০০০ বছর বাঁচতে চাই। আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো?
রাই কিছুই বলতে পারল না। সে হেসে বলল, আমার আর কি হবে? এমন ভাব করছেন যেন 2 দিন পরেই আমি মরে যাব। আমার কি যেন হয়েছে। আবরার চিৎকার করে বলল, বাজে কথা একদম বলবে না। ওইভাবে কেউ ওয়াশরুমে যায়? আমার মনে হয় ভয় করে না। আর একদিন যদি উল্টাপাল্টা কিছু বলো, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। রায় খাটের উপর বসে আবরারকে বলল, প্লিজ এগুলো একটু গুছাবেন? আমার না ভালো লাগছে না একদম। আর কখনো কিছু করতে বলবো না। এই মেয়েকে কিছু বলাই বেকার। আবরার রায়কে আর কিছু না বলে সব গুছাতে লাগলো। সব গুছিয়ে বিছানাও নিজেই করে নিল। রায় বালিশ নিয়ে সোফার দিকে আস্তে আস্তে যাবে, এমন সময় আবরার বলল, আজকে থেকে আর তুমি সোফায় ঘুমাবে না, বিছানায় শুয়ে পড়ো। আপনার পাশে আমি ঘুমাবো? আপনার অসুবিধা হবে না? বেশি কথা না বলে শুয়ে পড়ো। আজ থেকে আমার পাশে ঘুমাবে, কোনো কথা শুনবো না আমি। আর যদি সোফায় শুতে চাও, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। রায় আবরার পাশেই ঘুমিয়ে আছে। আবরার রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়ের মাথা ব্যথা, তাই আবরার আজ রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সব সময় তো রায় আবরারকে ঘুম পাড়ায়, আজ না হয় আবরার কাজটা করলো। আবরার খেয়াল করলো রায় এখন আর আগের মতো নেই। 3.5 মাস আগের রায় আর এখনের রায়ের মধ্যে অনেক পার্থক্য। রায়ের চোখের নিচে কালো হয়ে গেছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। মুখের লাবণ্যতা হারিয়ে যাচ্ছে। হঠাৎ করেই আবরার রায়ের খুব কাছে চলে যায়। রায়কে এখন আর আগের মতো মনে হয় না আবরার। রায়ের হাসিটাও আজকাল প্রাণহীন মনে হয়। মেয়েটা কি যেন লুকিয়ে যাচ্ছে তার থেকে। আবরার রায়ের কাছ থেকে চলে আসে। আজকাল রায়ের সাথে থাকতে বড্ড ইচ্ছে করে। কেন যেন মনে হয় রায় তাকে ছেড়ে চলে যাবে। আবরার নিজের বুকের বাম পাশটা চেপে ধরে। কিভাবে থাকবে সে রায়কে ছাড়া? কাউকে মনের কষ্টগুলো দেখাতে পারে না আবরার। রায়ের মনে যদি অন্য কারোর বসবাস না থাকতো, তাহলে হয়তো আজ তাদের একটা ভালোবাসার সংসার হতো। আবরার অন্যদিকে ফিরে শুয়ে পড়ে, চোখের পানি মুছে নিল। একের পর এক দরজার আঘাতে আবরার ঘুম হালকা হয়ে যায়। পাশে তাকাতেই দেখে রায় ঘুমাচ্ছে। আবরার উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখতে পায় মিশকা দাঁড়িয়ে আছে। আবরার মিশকাকে দেখে বলে, কিরে, দরজা এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? এভাবে কেউ ধাক্কা দেয় নাকি? মিশকা কয়েকটা শ্বাস নিয়ে বলে, ভাইয়া, নিচে রাইয়ের বাবার বাড়ির লোকেরা এসেছে। রাইয়ের মামা মামি আর মা বাবা এসেছে। তারা রাইয়ের সাথে দেখা করতে চায়। তুমি ওকে নিয়ে এসো। আমি নিচে গেলাম। মিশকা যেতেই আবরার দরজা আটকে দিল। তারপর ধীর পায়ে রায়ের কাছে বসলো। রায়ের মাথায় আস্তে আস্তে হাত বুলাতে বুলাতে বলল, রায় শুনছো? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। রায়, এই রায়, ওঠো। রায়ের কানে আবরার আদুরে কথাগুলো যেতেই আস্তে করে চোখ মেলে তাকালো। রায় চোখ খুলে সবকিছু ঝাপসা দেখছে। রায় চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে? ডাকছেন কেন? নিচে চলো, কাজ আছে। আগে ফ্রেশ হয়ে নাও। আবরার আর রায় ফ্রেশ হয়ে নিল। আবরার রায়কে নিয়ে নিচে চলে গেল। নিচে যেতেই রায় সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। এরা নাকি তার আপনজন। এদের সাথেই 1 মিনিট কথা বলার জন্য কোনো একদিন কত কষ্ট করেছে, কিন্তু কেউ কথা বলেনি। কিন্তু যেই দিন থেকে জেনেছে সে আর বাঁচবে না, ওই দিন থেকে যোগাযোগ করার সাহস করেনি। রায়কে দেখে রায়ের মামা দৌড়ে ওর কাছে এসে জড়িয়ে ধরে, তারপর বলে, আমাকে ক্ষমা করে দে মা। আমি বুঝিনি, আমি মানুষের কথা বিশ্বাস করে তোকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মামা। তোমাকে আমার বাবার জায়গাটা আমি দিয়েছি, তাই নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে জাহান্নামী করো না। রায়ের মামি এসে বলে, আমাকে ক্ষমা করে দে। তুই থাকতে আমি বুঝিনি মা। তুই চলে আসার পর আমি আমার ভুল বুঝেছি। আমাকে একবার ক্ষমা করে দে মা। গ্রামের সবাই এখন জানে তোর কোনো দোষ নেই। জয়নাল সব স্বীকার করেছে। আমার ঘটনার সাথে জয়নালের কি সম্পর্ক মামি? তুই তো জানিস জয়নাল তোকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোর মামা রাজি ছিল না। তোকে বিয়ে করতে না পেরে জয়নাল রেগে যায়। তুই যেই দিন ওই কুঁড়ে ঘরে গিয়েছিলি, ওই রাতে জয়নালও গিয়েছিল। তোর সাথে আবরারকে দেখেও শয়তানি চাল চালে। সকাল হতেই ওই লোক নিয়ে আসে আর পুরো গ্রামে রটিয়ে দেয় তুই ব্যভিচার করেছিস। তা জয়নাল কেন স্বীকার করলো যে আমি কিছু করিনি? 3 দিন আগে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ও মরার আগে সব স্বীকার করেছে।
তোর কাছে ক্ষমা চেয়েছে। রায় হাসলো। চোখের পানিগুলো আজ আর ঝরাতে চায় না। ও নিজের মনকে শক্ত করলো রায়। তারপর নিজের মা বাবার দিকে ইশারা করে বলল, ওনারা কেন এসেছেন এখানে? রাইয়ের মামা বলল, তোর বাবা তোকে নিতে এসেছে। বাবার দিকে তাকিয়ে বলল, তা এত বছর পর কেন নিতে এসেছো? আমি তো অলক্ষী, নাকি আমাকে আরো আঘাত করা বাকি আছে? লাঠি, বেল্ট, খুন্তি কোনো কিছুই তো বাদ দেননি, নাকি আরো মারা বাকি আছে? রাইয়ের বাবা রাইয়ের কাছে এসে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝিনি, আমি কোনোদিন সত্য মিথ্যা যাচাই করিনি। তোকে বিনা কারণে শাস্তি দিয়েছি, আমি জেনে গেছি তুই কোনো দোষ করিসনি। রায়ের সৎ মা এসে বলল, আমাকে ক্ষমা করে দে রায়, আমি বুঝিনি, তুই ক্ষমা না করলে আমার কোথাও জায়গা হবে না রে মা। আপনার কখনো কোনো দোষ আমি দেইনি। আসলে সব দোষ আমার কপালের। তা না হলে আমার মা কেন মরে যাবে? মা মরার পর বাবা কেন পাল্টে যাবে? আমি কেন দিনের পর দিন অনাহারে কাটাবো? আমি কেন দোষ না করেও শাস্তি পাবো? কেন দোষ না করেও চরিত্রহীনার অপবাদ পেয়েছি? দিনের পর দিন আশেপাশের মানুষের খারাপ কথা শুনেছি। নিজের স্বামী ২ বছর কথা বলেনি, কিন্তু এত কিছুর মাঝে আমার দোষ কি? আপনার কোনো দোষ নেই, আপনি ভালো থাকুন এটাই আমি চাই। আপনি আমার সৎ মা নন, আপনি আমার মা। মায়ের প্রতি সন্তানের কখনো অভিযোগ থাকতে পারে না, তাই আমারও নেই। ২ দিন পার হয়ে গেছে, রাইয়ের মা বাবা আর মামা মামি গতকাল চলে গেছে। রায়কে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। আজ একবার ডাক্তারের কাছেও রায় গিয়েছিল লুকিয়ে, কিন্তু এখন আর একা একা যায়নি, সাথে করে নিজের এক বান্ধবীকেও নিয়ে গিয়েছিল। কারণ এখন আর একা একা চলাফেরা করা তার পক্ষে সম্ভব না। আকাশে রাতের ছায়া নেমেছে। রায়ের মনটা বড্ড ভালো। মরার আগে কাছের মানুষদের দেখে যেতে পেরেছে। তারা ভালো থাকুক, তাদের প্রতি কোনো অভিযোগ নেই তার। অতীত জীবন ফেলে এসেছে রায়, এখন শুধুই একটু ভালো থাকার চেষ্টা। আবরারকে নিয়ে তার আরো কিছু সময় কাটানোর চেষ্টা। রায় আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল। আজ রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে রাই এসেছে। কলেজের নাম করে এসেছে, বন্ধুটাও সাথে এসেছে। আচ্ছা, বড্ড কষ্ট হয়েছে আসতে। কিছুক্ষণ পর রায়ের ডাক আসে। রায় চেম্বারে যেয়ে রিপোর্ট গেল দেখাতেই ডাক্তার বলল, সরি মিসেস খান, আপনার অবস্থা একেবারে শেষের দিকে। আপনার হাতে আর ১ সপ্তাহ সময় আছে। আপনার যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। টিউমার ছড়িয়ে গেছে, এই ১ সপ্তাহ আপনার সাথে ভয়াবহ ঘটনা ঘটবে। আপনি দয়া করে হাসপাতালে ভর্তি হন। রায় ডাক্তারের দিকে তাকিয়ে বলল, এখন আমি আর মৃত্যুকে ভয় পাই না ম্যাম। আমার জন্য দোয়া করবেন যেন ওই পারে ভালো থাকি খুব। রায় ডাক্তারের সাথে কথা বলে উঠে দাঁড়ালো। হঠাৎ ডাক্তারের চেম্বারের মধ্যে একজন প্রবেশ করলো। রায় সেদিকে তাকাতেই চমকে গেল। মানুষটাও রায়কে দেখে চমকে গেল। রায় ভয়মাখা কণ্ঠে বলে উঠল, সাদি ভাই, আপনি এখানে কেন? সাদি অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন? আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। কিন্তু তুমি এখানে কেন? তোমার তো এখন কলেজে থাকার কথা, তাই না? রায় এবার ভয়ে কাঁপছে। তার খুব ভয় করছে। সাদি যদি আবরারকে বলে দেয়। রায় এবার ভয়ে কেঁদেই দিল। সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে বলল, রায় কাঁদছো কেন বনু? কি হয়েছে? এই প্রিয়ন্তী রায় কাঁদছে কেন? সাদি কথাটা ডাক্তারের দিকে তাকিয়ে বলল। ডাক্তার সাদির দিকে তাকিয়ে বলল, উনি আমার পেশেন্ট। গত ৩.৫ মাস ধরে আমি ওনার চিকিৎসা করছি। তুই ওনাকে কিভাবে চিনিস? আমার বন্ধুর বউ ও। কি এমন হয়েছে যে ৩.৫ মাস ধরে ওর চিকিৎসা চলছে? বল আমাকে সব। রাই এবার হু হু করে কেঁদে দিল। তারপর বলল, প্লিজ ভাইয়া, তুমি চলে যাও। তোমার কিছু জানতে হবে না, প্লিজ ভাইয়া। রাই, আমি প্রিয়ন্তীর সাথে কথা বলছি। তুমি কোনো কথা বলবে না। প্রিয়ন্তী, বল আমাকে কি হয়েছে? আসলে ওনার ব্রেন টিউমার হয়েছে। আর এটা অনেক পুরনো। টিউমারগুলো অনেক আগেই ছড়িয়ে পড়েছে। উনি এখন শেষ স্টেজেই আছেন। ওনার হাতে আর বেশি সময় নেই সাদি। অলরেডি ওনার নাক, কান, মুখ থেকে রক্ত আসা শুরু হয়ে গেছে। আর বেশি দিন বাঁচবে না উনি। আর ১ সপ্তাহ সময় আছে। সাদির চোখ বেয়ে পানি পড়ছে। সাদি রায়ের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না।
বুক ফেটে কান্না আসছে। নিজের বোনের মতো করে দেখা মেয়েটা নাকি আর বাঁচবে না। সাদি খুব কষ্টে রায়কে বলল, প্রিয়ন্তী যা বলছে তা কি সত্যি রায়? মজা করছে তাই না আমার সাথে? রায় কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। কি হলো? আমি কিছু বলছি। প্রিয়ন্তী যা বলছে তা কি সত্যি? রায় কান্নারত অবস্থায় মাথা নাড়ালো, যার অর্থ সত্যি। কেউ এই ব্যাপারে কিছু জানে? রায় কান্না করতে করতে বলল, না কেউ জানে না। এত বড় একটা রোগের কথা কাউকে জানালে না কেন রায়? অন্তত আমাকে তো জানাতে পারতে। আবরার জানে এই ব্যাপারে? না, উনি কিছু জানে না। ওকে কেন বলনি তুমি? ওনাকে বলে আর কি বা করতাম? বিয়ের 2টা বছর তো আমাকে রেখে দূরেই থাকলেন। এতদিন পর উনি ঠিকই এলেন। সবকিছু হয়তো এতদিনে ঠিকও হয়ে যেত, কিন্তু এই রোগটা সব শেষ করে দিল। ভাইয়া, বিশ্বাস করো, যদি একটা রাস্তা খোলা থাকতো তাহলে আমি বেঁচে থাকার জন্য সব করতাম। আমি একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি শুধু তার সাথে একটু ভালো থাকতে চেয়েছি কয়েকটা দিন। এটাই আমার কাছে অনেক। আমি আর কিছু চাই না ভাইয়া। আর আমি মরে গেলেই বা কার কি? কারো কিছু যায় আসবে না ভাইয়া। আর কার জন্য বেঁচে থাকবো বলো তো? সাদি চোখের পানি মুছে নিল। তারপর রাইয়ের হাত ধরে বলল, বাড়ি চল, আমি নিয়ে যাচ্ছি। আর প্রিয়ন্তী, আমি অন্য একদিন আসবো। সাদি গাড়ি চালাচ্ছে নিজের মতো, আর একটু পর পর চোখ মুছছে। আজ বড্ড কান্না পাচ্ছে সাদির। আচ্ছা, মায়া কি এমনই হয়? মেয়েটার ওপর বড্ড মায়া জমে গেছে এতগুলো দিনে। মায়া বললে ভুল হবে। নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসে সাদি। রায় বাইরে তাকিয়ে আছে, জীবনটা বড্ড হাহাকারে ভরা তার। প্রকৃতির এই স্নিগ্ধ বাতাস আজ বিষাদের গান গাইছে। কোথাও বসন্ত নেই। গাড়ি চলতে চলতে থেমে গেল। রায় সামনে তাকাতেই দেখলো বাড়ি চলে এসেছে। রায় সাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমি আসি ভাইয়া। আর দেখা হবে কিনা জানি না, তবে আমার জানা যায় তোমার দাওয়াত রইলো। আর খাটিয়ার একটা পায়া তুমি কাঁধে তুলে নিও। সাদি এবার কেঁদে দিল। রাইয়ের হাত জড়িয়ে ধরে বলল, এইসব কথা আমি শুনতে পারছি না। একটা ভাইয়ের কাছে যে এই কথাগুলো কতটা যন্ত্রণাদায়ক তা বুঝলে এভাবে বলতে না। আমাকে এই ব্যাপারে কি আগে বলা যেত না? আমি দরকার পড়লে বিদেশে নিয়ে যেতাম। কাজটা ঠিক করলি না একদম রাই। রাইয়েরও বড্ড কান্না পাচ্ছে। তাকেও এইভাবে একজন বোনের চোখে দেখে এটা তার জানাই ছিল না। রাই চোখের পানি মুছে বলল, আমি বাড়ির ভেতরে যাই ভাইয়া। তুমিও চলে যাও, আর প্লিজ কাউকে কিচ্ছু বলো না। আমার শরীরটা অনেক খারাপ লাগছে। আমি কোনো প্রেশার নিতে চাই না আর। সাদি চোখের পানি মুছে নিল। তারপর বলল, আমি রাতে এসে দেখে যাব। কেমন? এবার যাও। সাদি রায়কে নামিয়ে দিয়ে চলে গেল। আর রায় বাড়ির ভেতরে ঢুকলো। রায় বাড়ির ভেতরে যেয়ে দেখলো সবাই ড্রয়িং রুমেই বসে আছে। আনিলা বেগম ধীর পায়ে রায়ের দিকে এগিয়ে এলেন। রায় আনিলা বেগমকে দেখে মুচকি হাসল। কিন্তু আজ আর তিনি প্রতিদিনের মতো রায়কে 2 হাতে আগলে নিলেন না। হঠাৎ করে রায়ের ডান গালে সজোরে একটা থাপ্পড় দিলেন আনিলা বেগম। দুর্বল শরীরে রায় এই চড়টা নিতে পারল না। ছিটকে পড়ল ফ্লোরে। আনিলা বেগম চিৎকার করে বলল, কিভাবে পারলি আমাদের ঠকাতে? আমরা সবাই কি তোকে কম ভালোবাসতাম? হ্যাঁ, আমরা কি চাইনি আবরার সাথে তুই ভালো থাক? আমার আজ কি মনে হচ্ছে জানিস? হ্যাঁ, আমার ছেলে এতদিন যা করেছে একদম ঠিক করেছে। আবরার ফুপু ঠিকই বলে, তুই একটা অলক্ষী মেয়ে। যেই দিন থেকে আমার ছেলের জীবনে এসেছিস, ঠিক ওই দিন থেকে ওর জীবনটা শেষ হয়ে গেছে। রায়ের গাল বেয়ে পানি পড়ছে। রায় কাঁপা কণ্ঠে বলল, আমি কি করেছি মা? একবার তো বলো। একে তো পাপ করেছিস, আবার কথাও বলছিস। কেন রে? সাদিকে যখন এতই ভালো লাগে তখন আমাদের বললেই তো হতো। লুকিয়ে লুকিয়ে পরকীয়া কেন করছিস? মা, এসব কি বলছো তুমি? রায় আবরার কাছে দৌড়ে গেল। তারপর বলল, আবরার দেখুন না মা কি বলছে। আপনি তো কিছু বলুন। আজকে কলেজে কেন যাওনি?
আমি অসুস্থ হওয়ার পরেও অনেকদিন কলেজের নাম করে তুমি বাসা থেকে বের হয়েছো, কিন্তু কলেজে যাওনি। কোথায় গিয়েছিলে এতদিন? রায় চুপ করে আছে আর কাঁদছে। রায়কে চুপ করে থাকতে দেখে আবরার চিৎকার করে উঠল। তারপর বলল, কি হলো, কথা বলছিস না কেন? আর কত বেইমানি করবি আমার সাথে? আজ সাদির সাথে কোথায় গিয়েছিলি তুই, বল আমাকে। আজ যদি তোর কলেজে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না। কোন হোটেলে গিয়েছিলি ওর সাথে, আমাকে বল। রায় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, না, আমি আর শুনতে চাই না, প্লিজ আপনি আর একটা কথাও বলবেন না আমাকে। আমাকে মেরে ফেলুন কিন্তু এগুলো বলবেন না, আমি কিচ্ছু করিনি। তাহলে বলো সাদির সাথে কোথায় গিয়েছিলে, আবরার বলল। আমি বলতে পারবো না কিছু আপনাকে, রায় বলল। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কি সব বলছেন আপনি? আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। রাই কথাটা বলেই আবরারকে ধরতে গেলেই সে সরে গেল। ওই পাপী হাত দিয়ে আমায় একদম ছোঁয়ার চেষ্টা করবি না তুই। বেরিয়ে যা, আমি যাব না। আবরার এবার রায়ের হাত খুব শক্ত করে চেপে ধরল। তারপর টানতে টানতে নিয়ে গেল বাড়ির বাইরে। আর রায় চিৎকার করে কাঁদতে লাগলো। রায়কে বাড়ির বাইরে ছুঁড়ে ফেললো আবরার। তারপর বলল, এই বাড়িতে আর কোনো পতিতার জায়গা হবে না। রায় কোনোরকম দৌড়ে গেটের কাছে আসার আগেই আবরার গেট লাগিয়ে দিল। রায় লোহার গেটে একের পর এক আঘাত করতে লাগলো। রায় কাঁদতে কাঁদতে বলল, আবরার, একটু দয়া করুন আমার উপর। আপনি দয়া করে এমন করবেন না। আমাকে আর কয়েকটা দিন এখানে থাকতে দিন। তারপর এমনিতেই সব জানতে পারবেন। আমার মুখ থেকে আর কোনো কিছু শুনতে হবে না আপনাকে। একটু দয়া করুন আবরার। আবরার, দরজা খুলুন। আবরার গেট খুলল না, গেটের এপাশে দাঁড়িয়ে রইল। হাতের তালু দিয়ে চোখের পানি মুছে নিল। তারপর হাঁটা দিল বাড়ির দিকে। কারো সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল আবরার। তারপর ঘরের দরজাটা আটকে দিল। অপরদিকে রায় আবরারকে ডেকেই চলেছে। আবরার নিজের জানালার পর্দা সামান্য ফাঁকা করল। আবরার জানালা থেকে গেট স্পষ্ট দেখা যায়। রায় যে গেটে হাত দিয়ে আঘাত করছে তা দেখতে পাচ্ছে আবরার। না, আবরার গলবে না কোনো মতেই এই ছলনার মায়ায়। অনেক ছাড় দিয়েছে কিন্তু আর না। অন্যদিকে রায় ক্লান্ত হয়ে পড়েছে। গেটে আঘাত করতে করতে চিৎকার করে ডাকতেও কষ্ট হচ্ছে। কান্না করার কারণে মাথা ব্যথা করছে। রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। হে আল্লাহ, তুমি কি দেখো না? এতই যদি কষ্ট দেবে তাহলে কেন এই জীবন আমাকে দিয়েছো? এভাবে আস্তে আস্তে না মেরে একেবারে নিয়ে নাও। তিলে তিলে আর মরতে পারছি না। না কাউকে বলতে পারছি আর না কাউকে নিয়ে বাঁচতে পারছি। আমি আর পারছি না, আমাকে তুমি মুক্তি দাও খোদা। রাই হাউমাউ করে কাঁদতে লাগলো। অপরদিকে সাদি আবরার বাড়ির দিকে যাচ্ছে। রায় ভুল করে ওর মেডিকেলের কাগজগুলোই নেয়নি। সাদি ওইগুলো দিতেই আবার আসছে। কিছু দূর যেতেই কাগজগুলো সাদির চোখে পড়ে। সাদির গাড়ি আবরার বাড়ির কাছেই অনেকটা চলে এসেছে। সাদি দূর থেকেই রায়কে গেটের কাছে এলোমেলো ভাবে বসে থাকতে দেখে চমকে গেল। গাড়ি চালিয়ে গেটের কাছে আসতেই সে সত্যিই চমকে গেল। রায় এভাবে কেন কাঁদছে তা সাদি বুঝল না। দ্রুত গাড়ি থেকে নেমে আসলো। আবরার জানালা দিয়ে সবই দেখছে। এতক্ষণ চোখ থেকে নোনা জল বের হলেও এখন তার রং বদলে গেছে। আবরার শরীর কাঁপছে রাগে। সাদিকে এখনই মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। সাদি দৌড়ে রায়ের কাছে এসে বলল, রায় বোন, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন এখানে? বাড়ির সবাই কোথায়? রায় শুধু কেঁদেই যাচ্ছে, কোনো কথা বলছে না। সাদি বলল, ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। আমি ভেতরে যেয়ে কথা বলছি। রায় সাদির হাত ধরে আটকালো। তারপর বলল, ওখানে যে লাভ নেই ভাইয়া। কেন, কি হয়েছে? আর হাতেই এই অবস্থা কেন রায়? হাত ফেটে রক্ত বের হচ্ছে। কিভাবে হলো এমন? কেউ কিছু বলছে? আমাকে বল তাড়াতাড়ি কি হয়েছে? রায় কাঁদতে কাঁদতে সব বলল সাদিকে। সাদির শরীর এখন রাগে কাঁপছে। সাদি বাড়ির ভেতরে ঢুকবে বলে পা বাড়াতেই রায় বলল, আমাকে জীবনের শেষ কয়েকটা দিন তোমার বাড়িতে থাকতে দেবে সাদি ভাই? তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো। তোমার বাড়ির সব কাজ করে দেব আমি। প্লিজ সাদি ভাই, শুধু দুবেলা খেতে দিলেই হবে। তুমি আমাকে সবার মতো ছুঁড়ে ফেলো না। একটু দয়া করো আমার উপর। সাদি নিজেকে আর আটকে রাখতে পারল না। রায়কে জড়িয়ে ধরল। তারপর নিজেও কেঁদে দিল শব্দ করে। এই রকম একটা মেয়ে কেউ কিভাবে
কষ্ট দিতে পারে তা সাদি বুঝে উঠতে পারে না। সাদি কাঁদতে কাঁদতে বলল, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো চিন্তা নেই। আমি তোর চিকিৎসা করাবো, তোর কিচ্ছু হবে না। এখানে আর এক মুহূর্ত না, চল আমার সাথে। সাদি রায়কে গাড়িতে বসিয়ে দিল। অন্যদিকে সাদিকে দেখে আবরার খুব রাগ হলেও যখন দেখলো সাদি রায়কে জড়িয়ে ধরছে, তখন তার রাগ পাহাড় সমান কষ্টের রূপ নিল। চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ল। বাইরের রূপ সবাই দেখলেও ভেতরের কষ্ট কেউ দেখে না। আনিলা বেগম আর মিশকাও এই দৃশ্য দেখেছে। সাদি যে রায়কে জড়িয়ে ধরেছে আর রায় যে সাদির হাত ধরেছে। আবরার ফুপু আনিলা বেগমের কাছে এসে বলল, দেখলে তো আনিলা, কি থেকে কি হয়ে গেল। আগে কতবার সাবধান করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই কানে নিলে না। মিশকার দিকে তাকিয়ে বলল, দেখলি তো মিশকা, তলে তলে রায়ের সাথে কত কি করছে সাদি। আহারে, তোরা কিছু বুঝতেও পারলি না। মিশকা নিজেকে আর আটকাতে না পেরে নিজের ঘরের দিকে দৌড়ে গেল। আনিলা বেগম মিশকার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিশকা যে সাদিকে পছন্দ করে এটা সে ভালো করেই বুঝতে পারে, কিন্তু তারা যে একে অপরকে ভালোবাসে তা জানে না। রাত গভীর হচ্ছে, ঘড়ির কাঁটায় 2টা বাজে। আবরার ঘরের ফ্লোরে শুয়ে আছে। সারা ঘর জুড়ে সিগারেটের গন্ধ। মদের বোতলগুলো মেঝেতে পড়ে আছে। রাইয়ের একটা ছবি সামনে নিয়ে আবরার বলল, তুমি আমাকে এতদিন দয়া করেছো, তাই না? ভালো মানুষের মুখোশ পরে সবাইকে ধোঁকা দিতে পারলেও আমাকে পারবেন না। কি ভেবেছো বিদেশে বসে তোমার কোনো খোঁজ আমি নেইনি? তোমার সব খোঁজ আমি ফুপুর কাছ থেকে নিয়েছি। আমি তো তোমাকে প্রথম দেখেই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমায় বুঝলে না। তুমি জানো আমি কেন বিদেশে গিয়েছিলাম? তুমি তখন অনেক ছোট ছিলে রাই, তাই আলগা রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। জানো, ওখানে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হতো। আর ফুপু যখন তোমার আর সাদির ক্লোজ ছবিগুলো পাঠাতো, তখন হৃদয়টা বারবার ভেঙে যেত আমার। তুমি বুঝোনি রায়, তোমাকে সংসার নামক বেড়াজালে আটকাতে চাইনি আমি। তোমাকে চিনতে চেয়েছিলাম আস্তে আস্তে। জানতে চেয়েছিলাম আমি। সংসার মানেই তো আর এক বিছানায় শোয়া না। সংসার মানে ভালোবাসা, যেখানে হৃদয়ের বন্ধন থাকবে। কিন্তু তুমি তো মুখোশের আড়ালে থাকা এক নারী, তাই আমি বুঝাতে পারিনি তোমাকে। অপরদিকে মিশকা সাদিকে ভুল বুঝে যা নয় তাই মেসেজ লিখে দিয়েছে, তারপর সব জায়গা থেকে ব্লক করে দিল। অপরদিকে সাদি মিশকার সাথে যোগাযোগ করতে যেও বারবার ব্যর্থ হলো। রায়ের গা কাঁপিয়ে জ্বর এসেছে। সাদির মা বাবা অনেক ভালো। সাদির মা রায়কে ধরে কেঁদেই দিয়েছিল সব শুনে। রায়কে ভালো একটা ঘরে থাকতে দিয়েছে। আনিলা বেগম যেমন রায়কে খাইয়ে দিত, ঠিক তেমনই সাদির মা রায়কে খাইয়ে দিয়ে গেছে। রাত 12টার দিকে রায়ের জ্বর এসেছে। রায় মাথার ব্যথায় ছটফট করছে। এত রাতে কাউকে বিরক্ত করতে সে চায় না। রায় খুব কষ্ট হচ্ছে বিছানা থেকে উঠে বসলো। তারপর দেয়াল ধরে কোনো রকমে ওয়াশরুমে গেল। বেসিন থেকে পানি নিয়ে মাথায় দিতে লাগলো। রায় হাঁপাচ্ছে। রায় নিজের নাকে ও কানে আবারও প্রচন্ড ব্যথা অনুভব করলো। রায় আয়নার দিকে তাকিয়ে দেখলো আবারও সেই রক্ত আসছে। গল করে রক্ত আসছে। রায় নিজের মাথা চেপে ধরল, আর পারছে না সে। রায়ের হঠাৎ কেন জানি মনে হলো তার চুলগুলো গোড়া থেকে উঠে গেছে তার হাতের চাপে। রায় নিজের একটা হাত সামনে আনতেই চমকে গেল। রায়ের হাতে তার আস্ত চুলের গোছা। রায় হাত দিয়ে নিজের চুলগুলো আবারও আলগা করে টান দিল। দেখতে পেল তার রেশমি চুলগুলো উঠে আসছে। চোখ দুটো জলে ভরে এলো তার। তার প্রিয় কোনো জিনিস তার কাছে কেন যেন থাকতে চায় না। রায় শুধু তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বর দিকে। কতটা অসহায় সে। নিজের প্রতিবিম্বটা যেন তাকে দেখে হাসছে। এটা এক ভয়ঙ্কর হাসি। রায়ের চোখ ঝাপসা হয়ে এলো। দুর্বল শরীরটা ঢলে পড়ল ওয়াশরুমের চকচকে মেঝেতে। কিছুক্ষণের মধ্যেই মুখ থেকে গলগল করে বেরিয়ে এলো রক্তস্রোত। ঝাপসা চোখ দুটো বন্ধ হয়ে এলো। রাতের অন্ধকার কেটে গেছে। চারিদিকে আলো ফুটে উঠেছে। অন্ধকার রাতকে বিদায় জানিয়ে আবারও দিনের আগমন। কিন্তু সবার জীবনে আলো দেখা মিলে না। যেখানে কেবল অন্ধকারের রাজত্ব। রায়ের ঘরের দরজায় ক্রমাগত ধাক্কা দিচ্ছে সাদি। একটু আগে একজন সার্ভেন্ট রায়কে ডাকতে এসেছিল। রায়ের ব্যাপারে বাড়ির সবাই জানে। রায় যখন অনেক ডাকার পরেও আর সাড়া দিল না, তখন সার্ভেন্ট সবাইকে ডেকে নিয়ে আসে।
15 মিনিট যাবৎ সাদি দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে, গলা ফাটিয়ে রায়কে সবাই ডেকে যাচ্ছে, কিন্তু দরজার ওপারে থাকা মানুষটা আজ বড্ড অসহায়। ভাইয়ের মতো মানুষটার চিৎকারে কান ভেসে গেল। কিছু তার করারও নেই। উপরওয়ালা তার সব শক্তি কেড়ে নিয়েছে। তবুও নিজের চোখজোড়া খুলে রাখার চেষ্টা সে করেই চলেছে। সাদি চিৎকার করে ডাকলো, রাই দরজা খোল। এমন করিস না, তোর কোনো ভয় নেই। ভাই দরজা ভেঙে তোকে বের করবে। ভয় পাস না কেমন? সাদির মা চোখের পানি মুছে নিলেন। এর মধ্যে দরজার লক কাটার লোকেরা চলে এসেছে। তারা নিজেদের কাজ শুরু করে দিল। সাথে সাথে দরজার লক কাটতে খুব একটা সমস্যা হলো না। মিনিট দুয়ের মধ্যেই দরজার লক খুলে গেল। দরজার লক খুলতেই সাদি দৌড়ে ঘরে গেল। রায়কে ঘরে না পেয়ে বারান্দায় ছুটে গেল সাদি, কিন্তু সেখানেও রায়কে পেল না। হঠাৎ সাদি নিজের মায়ের চিৎকার শুনতে পেল। সে রায়ের নাম ধরে চিৎকার করছে। দৌড়ে ওয়াশরুমের মধ্যে যেতেই এক ভয়ঙ্কর দৃশ্য সাদি দেখতে পেল। তার চোখের সামনেই রায় নামের সহজ সরল মেয়েটা পড়ে আছে, যার মাথার চুল নেই, যেই চুল কিনা মেয়েদের সৌন্দর্যের অংশ। চুলগুলো ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে। যে মুখটা আগে খুশিতে লাল হয়ে যেত, যেই মুখটা আগে লজ্জা পেলে লাল হয়ে যেত, সেই মুখটা আজ লাল রঙে রঞ্জিত। মায়াবী চোখ জোড়া আজ গর্তে প্রবেশ করেছে। চেহারার সৌন্দর্য বিলুপ্ত হয়ে গেছে, ঠোঁট শুষ্ক হয়ে গেছে। রায়ের নিথর দেহটা পড়ে আছে ফ্লোরে। এই দৃশ্য কি সত্যিই সহ্য করা যায়? সাদি তা জানে না। এর জন্য হয়তো সাহিত্যিকরা বলেন, কারো চোখের প্রেমে পড়তে নেই, অন্ধ হয়ে গেলে ভালোবাসা ফুরিয়ে যাবে। কারো চুলের প্রেমে পড়তে নেই, ক্যান্সারে ঝরে যেতে পারে। কারোর রূপের প্রেমে পড়তে নেই, আগুনে ঝলসে যেতে পারে। কারোর হাসির প্রেমে পড়তে নেই, চর্মরোগের প্রভাবে নষ্ট হতে পারে। কারোর কথার প্রেমে পড়তে নেই, যে কোনো সময় বোবা হয়ে যেতে পারে। যদি সত্যিই কারোর প্রেমে পড়তে হয়, তবে ব্যক্তিত্বের প্রেমে পড়ো। ব্যক্তিত্ব কখনো নষ্ট হয় না, তা কেবল সুন্দর হয় দিনকে দিন। অপরদিকে সেই রূপের মোহে আজ দুনিয়া মত্ত, যা কিনা নষ্ট হতে পারে চোখের নিমিষে। রায়ের কাঁধে সাদি একের পর এক ধাক্কা দিতে লাগলো। রায় পিটপিট করে নিজের চোখ জোড়া খুলল। তারপর খুব কষ্ট করে বলল, আমায় একটু পানি দেবে সাদি ভাই? বড্ড পিপাসা লেগেছে। সাদি রায়কে কোলে করে ঘরে নিয়ে আসলো। সাদির মা কাঁদতে কাঁদতে পানি আনতে গেলেন। রায়ের চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। রায়ের মাথাটা সাদির কোলে। সাদির মা পানি নিয়ে ঘরে আসলেন। রায়ের মুখের কাছে পানি ধরলেন। রায় নিজের মুখটা বাড়িয়ে দিল। রায়কে কাঁদতে কাঁদতে পানি খাইয়ে দিতে লাগলো সাদির মা। মেয়েটা বড্ড ভালো, কিন্তু আজ তার এই অবস্থা তিনি মেনে নিতে পারছেন না। রাইয়ের গলা থেকে পানি নিচে গেল না। রাইয়ের গলা থেকে আবারও রক্তের স্রোত আসতে লাগলো। নাক আর কান থেকে প্রবল বেগে রক্ত আসতে লাগলো। রায় নিজের গলা চেপে ধরল দুই হাতে। রায়ের চোখ উল্টে গেছে। সাদি আর দেরি করল না। রায়কে আবারও কোলে তুলে নিল। সাদি রায়কে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে নিয়ে শুইয়ে দিল তার মায়ের কোলে। তারপর নিজে ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতে ফোন করলো তার ডাক্তার বান্ধবী প্রিয়ন্তীর কাছে। সাদি ফোন করার কিছুক্ষণ পরেই প্রিয়ন্তী রিসিভ করলো। তারপর বলল, হ্যাঁ সাদি বল, ফোন করলি কেন? সাদি রায়ের অবস্থার কথা বিস্তারিত বলল, আর রায়ের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করতে বলল। তারপর ফোন রেখে দিল। অপরদিকে আবরার হাতে রায়ের সাইন করা সেই ডিভোর্স পেপারটা। আবরার পেপারটা দিয়ে তাকিয়ে আছে। তারপর একটা কটাক্ষ হাসি দিয়ে বলল, কি ভেবেছ আবরার তোমাকে ছাড়া মরে যাবে? নো ডিয়ার, তুমি এই আবরার খান জয়কে এখনো চেনো না। এইটা ঠিক, আমি আমার জীবনে আর কখনো কাউকে প্রবেশ করাতে পারবো না। কিন্তু বেঁচে থাকবো আর তোমাকে ছাড়াই। আমি কাল চলে যাব সারা জীবনের মতো তোমাকে রেখে। ভালো থেকো তুমি। নিজের চোখের পানিটা আবরার মুছে নিল হাতের তালু দিয়ে। অপরদিকে সাদির গাড়ি ট্রাফিক জ্যামে আটকে পড়েছে। জ্যাম ছাড়তে দেরি হবে, এইদিকে রায়ের অবস্থা বেগতিক হচ্ছে। হঠাৎই সাদির মা সাদিকে বলল, সাদি, রায় কোনো রেসপন্স করছে না, তাড়াতাড়ি কিছু কর বাবা। সাদি ঘাড় ঘুরিয়ে দেখলো রায়ের অসহায় পানা মুখটা। সাদি গাড়ি থেকে বেরিয়ে এলো, রায়কে গাড়ি থেকে বের করলো। তারপর কোলে নিয়ে ছুট লাগালো আর চিৎকার করে কাঁদতে কাঁদতে রায়কে ডাকতে লাগলো,
আচ্ছা, সাদির মতো এই নিঃস্বার্থ মানুষটার কান্না ভেজা চিৎকার কি রায়ের কানে পৌঁছাবে? নাকি এখানেই শেষ হবে শ্রাবণ আঁধারে তুমি?